এখন ইস্তফা শুরু করার জন্য আমাদের এক শ্রদ্ধেয় ডক্টর বেদ প্রকাশ দাস দাদাকে। জয় গুরু দাদা। জয় গুরু। আমার জয় গুরু। আপনি 25 মিনিট বলুন। শোনা যাচ্ছে? আগে আগে আপনি পরম 25 প্রেমময় মিনিট শ্রী শ্রী বলুন। জয়। ঠাকুর আমার পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, সকলে এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার যথাযোগ্য স্থানে সশ্রদ্ধ প্রণাম ও আনন্দিত জয়গুরু জানে। আমাকে শ্রদ্ধা শর্মিষ্ঠা মা ইষ্টভীতি এবং এখানে কিছু ইষ্ট প্রসঙ্গ করবার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আজকে যুক্ত হতে পেরে ভালো লাগলো। আমি চেষ্টা করছি কিছু তুলে ধরবার। পেশাগতভাবে আমি বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞান দ্বারা যুক্তি নির্ভরতার মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনে ঠাকুরের উপস্থিতিকে অনুভূতির দ্বারা অনুভব করবার চেষ্টা করি এবং তাকে যুক্তি নির্ভরতায় বুঝবার বা জানবার মাধ্যমে প্রত্যেকের মধ্যেই সেই ইষ্ট সচেতনতাকে জাগরুক রাখতে প্রচেষ্টা করি মাত্র। আমি সেরকমই কিছু বিষয়বস্তু আজকের ইষ্ট প্রসঙ্গে বলবার চেষ্টা করছি। প্রথমত, আমি একটা খুব বহু আলোচিত বিষয় আজকের সময়ে আমরা বহুবার আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেবের আলোচনাতেও মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে যে প্রসঙ্গটি, সেটা হলো আত্মিকতার সম্বন্ধে। অর্থাৎ কিনা আমরা নিজেদেরকে যে ঠাকুরের বলে মনে করে চলবার চেষ্টা করি বা নিজেদেরকে যে নির্দিষ্ট ইষ্ট পথযাত্রী হিসেবে ধরে রাখবার চেষ্টা করি, তার মধ্যে বিশেষ প্রকারে যে ভাবটি মনের ভেতরে রাখার দরকার হয় তা হলো নিজেদের সেন্স অফ এক্সিস্টেন্স বা আত্ম অবস্থিতি। কিভাবে সেটা বুঝতে পারি? সেটার সেলফ এক্সিস্টেন্স অনেকভাবে আমরা বুঝতে পারি, যাকে বিভিন্ন মতবাদ অনুযায়ী বিভিন্ন ভাবে ভাগ করা যেতে পারে। তো আমরা প্রত্যেকেই হয়তোবা কেউ কেউ শুনে থাকবো একজন বিখ্যাত সমাজ সমাজ সমাজের একজন বিখ্যাত সমাজ সংশোধক হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন চারবাক নীতি। চারবাক তার প্রবর্তিত ছিল চারবাক নীতি। সেই চারবাক নীতিতে ছিল এরকম খানিকটা জিনিস যে আমাদের মন, স্বাভাবিক মানুষের মন স্বভাবতই চায় ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ তাৎক্ষণিক সুখ নিবৃত্তি। যেরকম আমাদের মন সবসময় ডুবে থাকতে চায় মেটেরিয়ালিজম, ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, এইসব জিনিসের প্রতি। সেগুলো সাধারণত আসে সেন্সারি প্লেজার ফোকাস থেকে। যেমন সেগুলো নর্মালি কখনো সেটা সাময়িক নিজের সেন্স অফ গ্র্যাটিফিকেশন থাকে, বা মানে নিজের আত্ম অনুভূতির সাময়িক তৃপ্তি থাকে, বা কখনো সেটা লং টার্ম তৃপ্তিরও কারণ হয়ে উঠতে পারে। স্বভাবতই মানে বিষয়টা কিরকম, আমরা যদি একটু সহজ সরল ভাষায় বুঝবার চেষ্টা করি, যে আমাদের মধ্যে চাহিদা থাকে অনেক সময়, যে কোনো কিছুর ক্ষেত্রেই চাহিদা থাকে মেটেরিয়ালিস্টিক, অর্থাৎ কিনা বস্তু নির্ভরতায়। যেমন আমরা তো একটাই জীবন পেয়েছি, এই জীবনে আমাদেরকে সমস্ত সুখটুকু আগে অনুভব করে নিতে হবে। ভালো খাবার, ভালো থাকার জায়গা, ভালো পোশাক পরিচ্ছদ, ভালো 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 মানে ভালোর কোনো শেষ বা কোনো
টার্গেট, কোনো একটা অবজেক্টিভ আমাদের কাছে থাকে না, ক্লিয়ারলি থাকে না। আমরা যদি, যে ধরুন আজকে কারুর ধরুন একটা রুটি খেয়ে, আমি কথার কথা বলছি, কারুর একটা রুটি খেয়ে ধরুন পেট চলছিল, সে মনে করলো যে না, রুটিটা খুব একটা রুটি খাই, একটাই তো রুটি খাই, রুটিটা একটু ভালো আটার হতে হবে। তারপরে কেউ তাকে বললো যে না দেখো, আটাটায় যদি ফাইবার থাকে তাহলে হোল গ্রেন আটার রুটি খেলে আরো ভালো হয়। তারপরে কেউ তাকে বললো যে না, তুমি যে হোল গ্রেন আটার রুটিটা খাচ্ছ, এটার থেকে আরো ভালো হয় যদি তুমি রুটিটাকে আরো কিছু অন্য কোনো শস্যের আটা দিয়ে করা রুটি খাও। তো মানে আমার বক্তব্যটা এখানে যে আমাদের যে নিজস্ব সত্তাকে যা পরিপোষণ করে, সেই ভালো ডেফিনেশনটা আমাদের কাছে কখনোই স্থায়িত্ব পায় না, বা ফিক্সড নয়, কনস্ট্যান্ট নয়। আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা শক্তি, আমাদের চিন্তাধারা, আমাদের এক্সিস্টেন্সিয়াল ট্রেড গুলোকে, মানে আমাদের অস্থি বৃদ্ধির যে বিভিন্ন রকম গুণাবলীগুলি আছে, সেগুলিকে ক্রমশ পরিপোষণ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যায় যে আমাদের সর্বদা আমাদের মধ্যে একটা অতৃপ্তি কাজ করে। আর এই অতৃপ্ত সত্তাকে তৃপ্ত করবার লক্ষ্যে আমরা সাধারণত খুঁজে থাকি স্নায়বিক তৃপ্তি, এবং সেই স্নায়বিক তৃপ্তিকেই আমরা পরোক্ষভাবে একটা নামকরণ দিয়ে থাকি যে আমরা প্রকৃত শান্তি পাচ্ছি না। শান্তি, তো স্নায়বিক তৃপ্তির শান্তি কথাটাকে যদি আমরা বিজ্ঞান ভিত্তিক দর্শনের মাধ্যমে বুঝবার বা জানবার চেষ্টা করি, সেটার অর্থ দাঁড়ায় স্নায়বিক স্নায়বিক অস্থি বৃদ্ধির কারণগুলিকে প্রকৃত অর্থে পরিপোষণ করা। আরেকটু সহজ করে বলতে গেলে, আমাদের মানসিক শারীরিক চিন্তা ভাবনাগুলি যার দ্বারা তৃপ্ত, তুষ্ট ও পরিতৃপ্ত হয়, সেরকম জিনিসগুলিকে অনুভূতির মধ্যে দিয়ে উপভোগ করা। সেই সেই প্রিন্সিপালই কিন্তু আমরা চারবাক প্রিন্সিপালে দেখতে পাই। এবং সেই চারবাক প্রিন্সিপালের থেকেই আরেকটা জিনিস উঠে আসে, যেটা বলা হচ্ছে যে মানে চারবাক প্রিন্সিপালে নর্মালি একটা কনসেপশন আছে যে আমি যদি ধার করেও ঘি খাই, তাহলেও সেটা একটা মানে খুব ভালো বিষয়, কিন্তু আমি ঘি তো খাচ্ছি, ধার করি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ঘি তো খাচ্ছি। দ্যাট মিনস আমাদের একটাই লাইফ, আমরা একটা লাইফে যে করেই হোক আমি ভালো থাকবো, বাট সেটা আমার অস্থি বৃদ্ধি হত্যাকারী হোক না কেন, তাতেও আমার ভালো থাকাটা আমার কাছে জরুরি। এটাই এখন চারবাক প্রিন্সিপাল বলে। এখন যদি আমরা একটুখানি সাইকোলজি স্টাডি থেকে দেখতে যাই, এটাকে সাইকোলজির ভাষায় বা মনস্তত্ত্ববিদ্যার ভাষায় একে বলা যেতে পারে যে ক্যাওটিক পাথ অফ ব্রেন। ক্যাওটিক পাথ অফ ব্রেন মানে যে স্নায়বিক যে আকার বা স্ট্রাকচারাল যে ক্যারেক্টার আমাদের মস্তিষ্কের মধ্যে যেটা প্রাধান্য পেয়ে থাকে, সেটা অত্যন্ত ক্যাওটিক, মানে অত্যন্ত মানে কাইন্ড অফ মানে ট্যাঙ্গেলড ওয়েতে আছে, অত্যন্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, যার মেন ক্রাইটেরিয়া বা মেন সিমটমস হচ্ছে স্ক্যাটার্ড অ্যাটেনশন। আমরা যখন মনকে স্থির করবার চেষ্টা করি, যত কিছু চিন্তা ভাবনা, এদিকের চিন্তা, আমার বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি, বিভিন্ন রকম মানসিক চিন্তা ভাবনার যে জায়গাগুলো আমার কাছে প্রকৃত অর্থেই একসঙ্গে এসে হাজির হয়। অর্থাৎ কি না, আমাদের অভাবের ভাবগুলো এক জায়গায় এসে জড়ো হয়ে আমাদের অ্যাটেনশন, অর্থাৎ আমাদের যে সারা প্রবণতার যে ক্ষমতা, তাকে বিঘ্নিত করে। এখন এই বিঘ্নিত করার উদ্দেশ্যটা কিন্তু, বিঘ্নিত করার থেকে যখন আমরা সেটাকে শান্ত করতে চেষ্টা করি, বা সেটাকে প্রশমিত করবার চেষ্টা করি, তখন আমাদের দরকার হয় একজন আদর্শকে বা একটা পয়েন্ট ফোকাসকে। সেই পয়েন্ট ফোকাসটা অনেক সময় বিভিন্ন বিজ্ঞান বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটাকে আলোচনা করেছে। কিন্তু এই যে আজকের দিনে আমাদের ম্যাক্সিমাম মানুষজনের মধ্যে সব থেকে প্রগাঢ় সমস্যা হচ্ছে অবসাদ এবং স্ট্রেস। স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন, এই দুটো হচ্ছে কিন্তু প্রগাঢ় সমস্যা। আমরা যদি যে কোনো জায়গাতেই যাই না কেন, আমরা প্রত্যেকেই বলতে পারি যে এই
এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, যে এই যে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, মেটেরিয়ালিস্টিক থট, স্ক্যাটার্ড অ্যাটেনশন, এইগুলোর বেসিক্যালি আইডিয়াটা আসে হচ্ছে আমাদের ক্যাওটিক পাথ অফ ব্রেন সেলস। আমাদের যে মস্তিষ্কের যে কোষগুলি রয়েছে সেগুলির বিভিন্ন রকম ক্যাওটিক থট, বিভিন্ন রকম অত্যন্ত জটিল কমপ্লেক্স থট দিয়ে তৈরি হয়ে এসে আমাদেরকে ফোকাসড থাকতে ব্যাহত করে। এখন আমি এই কথাগুলো এই কারণেই আগে বলে নিলাম যে আমরা কতটা ভাগ্যবান এটা ভাবতে হয় তখনই যে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে নিজেদেরকে রাখতে পেরেছি। কেননা ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন আইডিয়াল সেন্ট্রিক লিভিং এর কথা, ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন স্পিরিচুয়াল ফোকাসের কথা, যা বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স যা অনেকদিন আগে থেকে বলে আসছে, কিন্তু ঠাকুর আমাদেরকে তারও আগে থেকে দিয়ে গেছেন দয়া করে তার এই বীজ মন্ত্র, তার নাম ধ্যান করবার এই নির্দিষ্ট উপায়। সেই স্পিরিচুয়াল ফোকাসকে অক্ষুণ্ণ রাখতে নিজেদেরকে ঠাকুর শিখিয়ে দিলেন আমাদেরকে যজন যাজন ইষ্টভৃতির মধ্যে দিয়ে কি করে নিয়মানুবর্তিতায় বেঁধে রাখতে হয়, অর্থাৎ কিনা ক্যাওটিক পাথ অফ ব্রেনকে কিভাবে ব্যালেন্সড পাথওয়েতে আনতে হয়। যদি আমরা মনস্তত্ত্ব বিদ্যার কথায় আবার আসি, মনস্তত্ত্ব বিজ্ঞানের কথায় আমরা যদি আবার আসি, তাহলে আমাদেরকে বলতে হয় যে প্রত্যেকটা লিভিং বিইংই চায় একটা স্টেবল স্টেটে থাকতে। কেউই আমরা চাই না আমরা অ্যাংশাস মোডে থাকি, আমরা অ্যাংজাইটি নিয়ে বাঁচতে কেউ চাই না, আমরা ইনস্টেবিলিটি বা ডিপ্রেশন নিয়েও আমরা কেউ বাঁচতে চাই না। তার জন্য আমাদের প্রত্যেকেরই জীবনটাকে আমরা যদি একটা নৌকার সঙ্গে তুলনা করি এবং সেই নৌকাটা যদি অসম্ভব অশান্ত সাগরের মধ্যে দিয়ে চলছে এবং তখন সেই নৌকার মধ্যে যদি আমরা কেউ একজন বসে থাকি, আমাদের সর্বদা কিন্তু ডুবে যাওয়া এবং মৃত্যু ভয় আমাদেরকে তাড়া করে বেড়ায়। ঠিক সেরকমই অনিশ্চয়তা আমাদেরকে তাড়া করে বেড়ায়। তার জন্য কিন্তু আমরা নিজেদের মনকে বোকা বানাবার জন্যই আমরা কিন্তু ওই ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখ নিবৃত্তির কথা ভাবি। তাৎক্ষণিক সুখ নিয়ে আমরা কিভাবে আনন্দে থাকতে পারি, কিন্তু ঠাকুর আমাদেরকে শেখালেন দয়া করে যে আমরা এই তাৎক্ষণিক সুখকে কি করে জীবন বৃদ্ধিদায়ক অপরিমেয় আনন্দে ভরিয়ে তুলতে পারি, কি করে জীবনকে নিজের অস্তিত্বের পরিপোষণকারী এক দৃষ্টির দিকে তাকিয়ে থেকে দৃষ্টিকে মননকে সন্নিবিষ্ট করে নিজেদের ইষ্ট কাজে সম্পৃক্ত করে রাখতে পারি। আর তার একমাত্র উপায় হচ্ছে নিজেদেরকে সদা নাম ধ্যানের মধ্যে দিয়ে পরিচালিত করা। আর তার তার বিজ্ঞানগত দিক বর্তমান সময়ে বিভিন্ন জগতের বিজ্ঞানীরা তাকে বিভিন্ন রকম ভাবে প্রকাশ করে থাকছেন। যেমন নিউরোসায়েন্স বা স্নায়ু বিজ্ঞানে একটা টার্মিনোলজিস আছে, যারা হয়তো বা সামান্যতম একটুখানি এই টার্মিনোলজিটা এখন বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে, সেটাকে বলা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। এখন আমরা সবাই জানি আমরা সবাই এখন বাস করছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে, অনেকেরই মতামত হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে অনেক বেশি অলস করে দিচ্ছে। আমাদের চিন্তা শক্তি, মনকে সন্নিবিষ্ট করবার যে ক্ষমতা, মনকে যে প্রকৃত অর্থে নিজেদেরকে যে গড়ে তোলবার যে দৃষ্টিভঙ্গি, সেগুলি থেকে অনেকাংশেই অনেক অলস করে তুলছে। আমি বলি এই সম্পর্কিত গবেষণা করতে গিয়েও আমি লক্ষ্য করে দেখেছি যে ঠাকুরের একটা বাণী বিশেষ করে আমার মনে পড়ে, একটা কেন অনেকগুলো বাণী মনে পড়ে, যে আমরা আমাদের কোনো একটা জীবন চর্চার রীতিনীতি গুলিকে, আমাদের কোনো একটাকে আমরা কিভাবে ফোকাস করব, সেটা কিন্তু আমাদের হাতেই রয়েছে। সেই কলকাঠিটা কিন্তু আমাদের হাতেই রয়েছে। আমরা সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের যখনই আমরা বলছি এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, তাহলে আমাদের একটা প্রাকৃতিক বুদ্ধিমত্তা আছে, ন্যাচারাল ইন্টেলিজেন্স। তাকে নিশ্চয়ই কখনো কোনো প্রাকৃতিক জিনিসই, আপনি যদি প্রাকৃতিক কোনো একটা খাবারের কথা ভাবেন
আর কৃত্রিম কোন একটা খাবারের কথা ভাবেন। ধরে নেওয়া যাক তর্কের খাতিরে আমি যদি প্রাকৃতিক ভাবে আমরা যে খাবার গুলো খেয়ে থাকি, যেরকম আমাদের শাক সবজি বলুন, আমাদের এই সিম্পল আমরা ধরে নিতে পারি যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, প্রাকৃতিক ভাবে আমরা যে মিল্ক গুলো খেয়ে থাকি, এখন বাজারে দেখবেন অনেক ধরনের দুধ পাওয়া যাচ্ছে, লাইক ওট মিল্ক, লাইক আরো বিভিন্ন ধরনের অনেক রকম কোকোনাট মিল্ক, ডিফারেন্ট আরো, ইভেন ইফ আপনি ধরে নিতে পারেন তর্কের খাতিরে মিল্ক পাউডার। তো সেগুলো হচ্ছে কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা, মানে অন্য সোর্স থেকে, নট মেন সোর্স অফ মিল্ক থেকে তৈরি করা। হয়তো মিল্কের সেই উপাদানগুলো আছে, দুধের সেই উপাদানগুলি আছে, প্রাকৃতিক গুণাগুণগুলিও আছে, কিন্তু সেখান থেকে অন্যান্য ভাবেও অনেক ভাবে তৈরি করা যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক জিনিসটা কি তারা ছাড়িয়ে যেতে পারছে? প্রাকৃতিক জিনিসের যে গুণাবলীগুলি আছে সেগুলি কি এই কৃত্রিম জিনিসগুলো ছাড়িয়ে যেতে পারে? কখনোই সম্ভব নয়। ঠিক সেরকমই প্রাকৃতিক বুদ্ধিমত্তা কে কখনোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই ছাড়িয়ে যেতে পারে না। আমাদের ব্রেনটাও কিন্তু একটা বেসিক্যালি একটা কাদার তালের মতো। আপনি যদি সেই ব্রেনটাকে আপনার এক্সিস্টেন্সিয়াল ট্রেড গুলো দিয়ে তাকে ফোকাস হতে শেখান, আমাদের জীবনের আদর্শকে ধরে আমরা যেভাবে জীবনকে একটা নির্দিষ্ট দিকে ফোকাস রাখার চেষ্টা করি, সেই সেই এক্সিস্টেন্সিয়াল পাথওয়ে গুলোকে যদি আমরা এক্সপ্লোর করতে পারি, যদি আমরা খুঁজে দেখতে পারি যে ঠাকুর কিভাবে বলছেন, ঠাকুর কিভাবে আমাদেরকে চলার কথা বলছেন, কিভাবে প্রত্যেকটা সমস্যা থেকে কিভাবে নিজেদেরকে জীবনীয় অস্তি বৃদ্ধির পরিপালনকারী পরিপোষণকারী পদগুলিকে বেছে নিতে শেখাচ্ছেন, সেগুলো যদি আমরা ধরতে পারি। যেমন এই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম যে একটা নৌকোর মধ্যে যদি আমরা বসে থাকি আর জীবনের মানে প্রবলেমেটিক সমুদ্রের মধ্যে দিয়ে যদি আমরা যাচ্ছি যখন, তখন আমাদের সবসময় ভয় থাকে ডুবে যাওয়া। কিন্তু ধরে নেওয়া যাক ওইরকম একটা নৌকোয় যদি কারুর কাছে একটা নিডল থাকে, নিডল মানে একটা যদি কম্পাস থাকে, কম্পাসের একটা নিডল থাকে। কম্পাস হচ্ছে একটা যন্ত্র যা কিনা যে বিভিন্ন জায়গায় পৃথিবীর যে প্রাকৃতিক চৌম্বক ক্ষেত্র আছে তার উপরে নির্ভর করে দিকটাকে নির্দেশ করতে দেখায়, এবং কম্পাসে কিন্তু সর্বদা উত্তর দিকটাকে দেখিয়ে দেয়। তাহলে আমাদের কোন দিকে যাওয়া দরকার সেইটা দেখে আমরা একটা আন্দাজ করতে পারি। আগেকার দিনে যারা নাবিক ছিলেন তারা কিন্তু এইভাবেই দিক নির্ধারণ করতেন। তো তাহলে নাবিকরা যাতে হারিয়ে না যায় তারা নির্ভর করতো একটা কম্পাসের ওপর। এখন এটা হলো একটা সিনারিও। আরেকটা সিনারিওর কথা আমি এখানে বলে রাখি, দুটো অ্যানালজি আমার দিতে সুবিধা হবে। এবার ধরে নিন আপনার কাছে একটা কম্পাস যন্ত্রটাও আছে, কিন্তু আনফরচুনেটলি আপনার কাছে সেই কম্পাসের নিডিলটা ভাঙা। তাহলে কিন্তু আমি সেই দিকটা, আমার কাছে যন্ত্রটা থাকা সত্ত্বেও আমি সেই দিকটাকে, নির্দেশটাকে আমি চিনতে পারছি না বা বুঝতে পারছি না। সুতরাং আমাকে তাহলে কম্পাসটা বা কম্পাস যন্ত্রটা হচ্ছে কিন্তু আমাদের কাছে আমাদের প্রিয় পরম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আমাদের এই কম্পাস আমাদের জীবনকে কোন দিকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে তার নির্দিষ্ট পালন পোষণকারী একটা নির্দিষ্ট সুদৃঢ় রূপরেখা তিনি আমাদের কিন্তু দয়া করে দিয়ে গেছেন যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচারের মধ্যে দিয়ে। আর এখন আমরা যারা এই কম্পাসটা হাতে নিয়েই বসে আছি এবং ব্যবহার না করতে করতে তার নিডলটা গেছে জং পড়ে বা ভেঙেই গেছে, তাদের কাছে কিন্তু ওই কম্পাসটা নিয়েও আমরা দীক্ষা নিয়েও জড় ভরতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অবিকৃত চিত্তে অলস মস্তিষ্ক নিয়ে ভেবে যাচ্ছি যে আমিও আর বোধহয় এই জন্মে হলো না, আর বোধহয় পারলাম না ঠাকুরের জন্য কিছু করতে। তাহলে যতক্ষণ আমাদের কাছে সেই কম্পাসটা আছে আমাদের ভয়ের তো কোনো কারণ নেই। যতই আমরা গভীর ঝড় ঝঞ্ঝা যাই কিছু আসুক না কেন, আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার একটা রসদ রয়েছে, এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার এই যে কম্পাসটা আমাদের কাছে রয়েছে, যতক্ষণ আমরা আমাদের ইষ্ট গুরুকে স্মরণ করে আমরা আমাদের এই প্রিয় পরমকে মাথায় রেখে আমরা তার কাজে নিজেদেরকে নিমগ্ন রাখতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। কেননা আমাদের কিন্তু আমরা যাই হই না কেন আমাদের কিন্তু
এগিয়ে যাওয়ার পথ অনেকখানি রয়ে গেছে। এখন এই বিষয়টা বলতে বলতেই আমি খুব একটা সাইন্টিফিক কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করছি, যেটাতে দেখলে পরিষ্কার বোঝা যাবে যে আমরা কোথায় রয়েছি এবং বিজ্ঞান সেগুলোকে কিভাবে এক্সপ্লোর করছে। বিজ্ঞান কিভাবে এক্সপ্লোর করছে সেটা আমরা যদি জানবার বা বুঝবার চেষ্টা করি, আমাদের সাইকোলজি বা আমাদের মনস্তত্ত্ববিদ্যা আমাদেরকে বেশ কিছু জিনিস শিখিয়ে থাকে। আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে একটা জিনিস, ছোটখাটো জিনিস একটু দেখাবার চেষ্টা করছি। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে জিনিসটা দেখলে। তো যদিও প্রেজেন্টেশনটা পুরোটাই ইংরেজিতে করা, কেননা আমি যে দেশে থাকি এখানকার মেন ভাষা হচ্ছে ইংরেজি। তো এখানে যাজন উদ্দেশ্যে ইংরেজিতেই বলতে হয়। তো আমি আপনাদেরকে বাংলায় তর্জমা করে বলে যাচ্ছি। জয় অফ অবলেশন মানে দানের আনন্দ, এবং এর সঙ্গে আমাদের হরমোনের কি সম্পর্ক। তো এখানে বলা হচ্ছে গিভিং বিফোর গেটিং, মানে আগে করতে হবে নিজেদেরকে, পাওয়ার আশার চাইতে দেওয়ার প্রচেষ্টাটা কতটা হতে পারে। আমরা প্রতিদিন সকালে উঠে ইষ্টভৃতি নিবেদন করি ঠাকুরকে। তাই ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতিটা হচ্ছে প্রতিদিন অতি প্রত্যুষে আমরা আমাদের স্বপার্জিত অর্থ থেকে সামান্য কিছু অর্ঘ্য শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে নিবেদন করছি। কাউকে দয়া করছি না, আমরা আমরা আমাদের নিজেদেরকে দয়া করি। টু বি ভেরি অনেস্ট, আমরা আমাদেরকে নিজেদেরকে দয়া করি। কি দয়া করি? আমাদের মস্তিষ্ক সাধারণত এই সার্ভাইভাল মোডে যায় যখনই একটা কোনো কিছু অপ্রকৃতস্থ কোনো কিছু পরিস্থিতিতে পড়ে। কিরকম পরিস্থিতি? অপ্রকৃতস্থ পরিস্থিতি হতে পারে, যেমন ধরুন হট করে আপনাকে কেউ জোরে একটা কথা বললো, দেন এন্ড দেয়ার আপনার যে সেলফ ইগো, সেলফ এক্সিস্টেন্স, সেটা হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হয়। হ্যাঁ, উনি আমাকে কেন জোরে কথা বললেন, হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হয়। এবং সঙ্গে সঙ্গে আইদার আপনি সার্ভাইভাল মোডে যান। সার্ভাইভাল মোডে যাওয়াটাও আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে সাবমিসিভ মোড বা নিজেকে গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা, আরেকটা হতে পারে অপ্রেসিভ মোড বা হাইপার অ্যাক্টিভিটি মোড, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়া। মানে আমি খুব উচ্চ স্বরে, সে যতটা উঁচু উঁচু গলায় বললো আমি তার থেকে আরো উঁচু গলায় বলতে চেষ্টা করলাম। দ্যাট ইজ কোয়াইট হরমোনাল ট্রিগার। যখন আমার ইগো স্যাটিসফাই হলো না, তখন আমি, আমার শরীর কি করলো, আমার হরমোনাল ট্রিগার করে আমার ইগো বোধকে, আমার আত্ম অহং বোধকে এতটাই জাগিয়ে তুললো যে আমি ইমিডিয়েটলি তার উত্তর দিতে সচেষ্ট হলাম। দ্যাট ইজ কল্ড সার্ভাইভাল মোড। এখন সার্ভাইভাল মোড থেকে আমাদের ঠাকুর আমাদেরকে বলছেন সার্ভাইভাল মোডে না গিয়ে সার্ভিস মোডে যাওয়ার। ঠাকুর কিভাবে বলছেন? ঠাকুর ঠিক এই কথাটা বলেননি। বিভিন্ন মেসেজের বিভিন্ন ভলিউমে ঠাকুর বহুবার একটা কথা বলেন, একটা ওয়ার্ডও এসছে যে নার্সিসিস্টিক থটস। নার্সিসিস্টিক থট মানে হচ্ছে, মানে আমি, অহম ব্রহ্মস্মি, এই কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। আমি সে, আমি সে, মানে আমি এভরিথিং, আমি মানে আই এম সেলফ সাফিসিয়েন্ট, আমি সবকিছু করে দিতে পারি, যে আমি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারি, আমাকে কে কি বলবে, আমি সবকিছু জানি, সর্বজ্ঞ। মানে আহ, মানে একটু চলতি ভাষায় বলতে গেলে যাকে বলা হয় সব জানতা আর কি। সেরকম একটা ভাব নিয়ে হয়তো আমি আছি। যারা আমরা যারা ধরুন একটুখানি ঠাকুরকে বুঝবার বা পড়াশোনা করে জানবার চেষ্টা করছি, তাদের ক্ষেত্রেও দেখা যায়, মানে আমি আমার মধ্যেও দেখেছি যে মনে হয়েছে যে এই বোধহয় বুঝে গেলাম। তারপরে যখন ঠাকুরের আরেকটা কথা বা বাণী পড়তে গেছি, তখন মনে হচ্ছে হে ভগবান, আমি কতটা মূর্খ রয়ে গেলাম, এখনো বোঝাই যায়নি। তো দ্যাট ইজ কল্ড দ্য সার্ভাইভাল মোড। এবার সার্ভিস মোডে আমরা কিভাবে যাচ্ছি? না, সার্ভিস মোডে ঠাকুর আমাদেরকে দয়া করে শেখাচ্ছেন, সার্ভিস কথাটার মানে হচ্ছে সেবা, সেবা। সেবাটা কিভাবে দেব? সেবাটা ঠাকুর প্রথমেই আমাদেরকে শেখাচ্ছেন ইষ্ট সেবা দেওয়ার কথা। সেই ইষ্ট সেবাই হচ্ছে এই ইষ্টভৃতি। তুমি আগে প্রথমে সকালটা শুরু করোই তোমার যে প্রিয় পরম, তোমার মঙ্গলের অধিকারী যিনি, আমি যদি সত্যি করি আমার ঠাকুরকে আমার মঙ্গলের অধিকারী হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে সেই ঠাকুরের শ্রীচরণে
সবার প্রথমে দিনের শুরুতে আমার জ্ঞান যখন এলো, আমার বাসি বস্ত্র ত্যাগ করে শুদ্ধাচারে আমি প্রথম কি নিবেদন করছি? আমার ইষ্টগুরুকে, আমার আদর্শকে, আমার প্রিয় পরমকে আমি আমার সুপার্জিত অর্ঘ্য থেকে সামান্য কিছু অর্ঘ্য তার শ্রীচরণে নিবেদন করছি। দ্যাট ইজ অবলেশন, হোলি অবলেশন, মানে পবিত্র নিবেদন। এবং সেই নিবেদন হচ্ছে অপ্রত্যাশী নিবেদন, কোনো প্রত্যাশা না রেখে অপ্রত্যাশী হয়ে সেই নিবেদন আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করছি। দ্যাট ইজ ঠাকুর ইজ টিচিং আস টু হাউ টু সার্ভিস। মানে ঠাকুর আমাদেরকে প্রথম শিক্ষা দিলেন যে সেবাটা কিভাবে শুরু করতে হয়, জীবনের শুরু থেকে, জীবনের প্রত্যেকটা দিন থেকে। এখানে অনেক কিছু, ছবিটা একটু মানে আকর্ষণকারী ছবি, এখানে অনেক কিছু গল্প বলা আছে যেগুলো আমি বলছি আস্তে আস্তে। তো বেসিক্যালি আমাদের চিন্তা ভাবনাগুলো আছে যে আমার আমার মনকে কি গ্র্যাটিফাই করছে না, আমার মনকে কেন এটা গ্র্যাটিফাই করছে না, মানে কেন এই জিনিসগুলো আমার মনকে শান্ত করতে পারছে না। আমি যখনই নাম করতে বসছি তখন হাজারটা চিন্তা, সাংসারিক চিন্তা, দায়িত্ব চিন্তা, সবকিছু আমার মনে এসে ভিড় করছে। তো এগুলো কি, যখন মানুষের কাছে এত সুখ সমৃদ্ধি ছিল না, যখন মানুষের কাছে এত কিছু এক্সিস্টেন্সিয়াল কোনো কিছু ছিল না, তখনও কি মানুষ এইরকম করেই থাকতো? এরকম করে থাকতো না। তখন মানুষ, ঠাকুর নিজে বলছেন যে এই ইষ্টভৃতি প্রথা এখন নতুন হচ্ছে এরকম নয়। ঠাকুর নিজে বলছেন যে আমি এই ইষ্টভৃতি প্রথা আগেও ছিল, কিন্তু এটাকে ঠাকুর একটা রেগুলারাইজড থট প্রসেসে দিয়ে গেলেন। মানে একটা অত্যন্ত সুচিন্তিত, সুনিয়ন্ত্রিত চিন্তা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষের মস্তিষ্কে গেঁথে দিয়ে গেলেন যে কিভাবে আমাদের ইষ্টভীতির দ্বারা আমরা আমাদের নিজেদের মানসিক চিন্তা ভাবনাগুলিকে সুনিয়ন্ত্রিত করতে পারি। আমাদের যে ওয়েলনেস সার্কিটরি, ব্রেনের যে ওয়েলনেস সার্কিটরি মানে কি? ব্রেনে দেখবেন এই যে ছবিতে দেখাচ্ছে এরকম অসংখ্য ভাঁজ থাকে আমাদের ব্রেনের মধ্যে। সেই সার্কিটগুলোকে কিভাবে আরো সতেজ রাখা যায়। এবং স্নায়বিক, ঠাকুর নিজে বলছেন সত্যানুসরণে যে নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে গ্রহণক্ষম করে। তা গ্রহণক্ষম মানে কি? আমাদের রেঞ্জ অফ অ্যাকসেপ্টেবিলিটি, রেঞ্জ অফ অ্যাকনলেজমেন্টকে আমাদেরকে এনরিচ করে, এটা আমাদেরকে শিখতে শেখায়। তো এই যে ইষ্টভীতি কথাটা আধুনিক সাইকোলজিতে আসছে ইন দ্য ফর্ম অফ আনএক্সপেক্টেড অফারিং। এই আনএক্সপেক্টেড অফারিং যেটা নাকি ওয়েলনেস নিউরোকেমিক্যালস, মানে আমি আপনাদেরকে যদি সহজ ভাষায় বলি, আমার হাতে যখন একটা মশা কামড়ায়, তখন সেই মশাটা যে কামড়েছে এই এই বোধটা বা এই অনুভূতিটা আমাদের মস্তিষ্কের যে কেন্দ্রীয় মস্তিষ্ক তন্ত্র আছে সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছয় থ্রু সেন্সারি নার্ভ। সেন্সারি নার্ভ বলে এক ধরনের নার্ভ আছে। আমাদের সাধারণত নার্ভাস সিস্টেমে দু ধরনের নার্ভ আছে, সেন্সারি নার্ভ আর মোটর নার্ভ। তো সেন্সারি নার্ভ কিন্তু আমাদের ওইখানে পৌঁছয় হচ্ছে যে আমাকে একটা মশা কামড়াচ্ছে এবং অজান্তেই আমার হাতটা সেখানে চলে যায় ডিউ টু দ্য অ্যাকশন জেনারেটেড বাই মোটর নার্ভ। মোটর নার্ভের মধ্যে দিয়ে সেই অ্যাকশনটা চলে যায়। এখন সেটা হচ্ছে আমাদের হয়তো বা আমাদের অভ্যাস থেকে আসে, বা আমাদের মস্তিষ্ক আমাদেরকে সেই সিগন্যালটা দেয় যে তোমার ওখানে একটা মশা বসেছে, সেখানে তুমি তাকে হিট করো, তাহলে তোমার হয়তো খানিকটা আরাম হবে। তো অলওয়েজ কিন্তু আমরা সেই আরামটার দিকেই নজর রাখি। এখন বিজ্ঞান বলছে যে এই যদি আমরা এই জিনিসগুলো, এগুলো রেফারেন্স যেগুলো দেওয়া আছে এগুলো বিশ্ববিখ্যাত বিভিন্ন জার্নাল থেকে নেওয়া রেফারেন্স। সেইখানে রেফারেন্স গুলো বলছে যে আমরা আমাদের এই সার্ভাইভাল মোড টু সার্ভিস মোড কিভাবে আমাদের মাইন্ডকে শিফট করতে পারি সেটা শেখাচ্ছে। যেমন বিজ্ঞানের দ্বারা দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে এই অবলেশন গুলো বা এই যে সেবা মাইন্ডে যদি আমরা কাজগুলো করি, তাহলে আমাদের বেশ কিছু হরমোন আছে, যেমন অক্সিটোসিনকে বলা হয় বন্ডিং হরমোন। এটা আমাদের মস্তিষ্কে একাত্ম ভাবের একটা উদ্রেক ঘটায়। কিভাবে ঘটায়? আমরা বিভিন্ন রকম
মানুষের সাথে সহজেই মিশে যেতে পারি। দেখবেন কিছু কিছু মানুষ আছে চট করে অন্যান্য মানুষের সাথে মিশে যেতে পারে, মানে তাদের অক্সিটোসিন লেভেলটা কন্ট্রোলে থাকে। ফিজিক্যাল টাচ, পজিটিভ সোশ্যাল ইন্টারাকশন অ্যাক্টস অ্যাজ কাইন্ডনেস, মানে এখানে বেসিক্যালি এই অক্সিটোসিন এইগুলোতে হেল্প করে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হরমোন আছে সেরোটোনিন। সেরোটোনিনের কাজ কি? এরা বেসিক্যালি বলা হয় যে সানলাইটের ক্ষেত্রে বা বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম কেমিক্যালস আছে যেগুলো নাকি এই সেরোটোনিন ক্ষরণে হেল্প করে। তো অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডরফিন এবং ডোপামিন, এই এই চারটে হরমোন মেইনলি কাজ করে হচ্ছে অ্যাজ এ হ্যাপি হরমোন, মানে এই সুখী থাকার হরমোন। এই যে আমরা সুখ খুঁজছি, শান্তি খুঁজছি, এই চারটে হরমোনকে যদি আমরা ইন কন্ট্রোল রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিভিন্ন যে জিনিসগুলো আমরা খুঁজছি বেসিক্যালি, সেগুলো কিন্তু আমরা অতি সহজেই এই ব্যাপারটাকে ধরতে পারি। এবং আমাদের কাছে বিষয়গুলো অনেক বেশি, মানে আমাদের যে চিন্তা ভাবনার বিষয়গুলো, যার থেকে কিনা আমরা প্রচন্ড রকমের একটা কি বলবো, প্রচন্ড রকমের একটা অ্যাংজাইটিতে থাকি, একটা ডিপ্রেশনে থাকি, সেইগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এবং সায়েন্স বলছে, বিভিন্ন স্টাডি এগুলোকে রিভিল করছে, স্টাডিগুলো এখানে দেওয়া রইল, কেউ যদি বিশদে জানতে চান, ইউ ক্যান মেইল মি, আই উইল সেন্ড ইউ দ্য পেপারস। রিসার্চ পেপার গুলো আপনাদেরকে দিয়ে দিতে পারি, যে বিভিন্ন বিজ্ঞান বলছে যে এইরকম আনএক্সপেক্টেড অফারিং তাদের কাছে কিন্তু, পশ্চিমী জগতের, বিশ্বের কাছে, বিজ্ঞানের কাছে ইষ্টভৃতি কথাটা কিন্তু, এই টার্মিনোলজিসটা হয়তো নেই, কিন্তু তারা বলছে, তারা কিরকম ভাবে বলছে, যেমন এদেশে অনেক প্রচলিত আছে থ্যাঙ্কস গিভিং ডে, হ্যাঁ, ইস্টার ডে, এইগুলোতে বাচ্চাদেরকে শেখানো হয় স্কুলে নিয়ে গিয়ে সবাইকে কিছু কিছু দেওয়া। তারপরে এখানে একটা খুব ভালো জিনিস আছে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, পূজনীয় অবিন্দার প্রেরণাতে এবং তারই ইন্সপিরেশনে চলছে কমিউনিটি স্যুপ কিচেন। তো মানে এখানে বেসিক্যালি বিভিন্ন কমিউনিটি থেকে, মানে যেরকম আমাদের সৎসঙ্গের তরফ থেকেও কিছু দুস্থ মানুষদেরকে খাওয়ানো হয়, একটা নির্দিষ্ট দিনে খাবার বিতরণ করা হয়, এবং তাদেরকে খাবার বিতরণ করা হয় ইন এক্সচেঞ্জ অফ, তাদেরকে ঠাকুরের কথা বলা হয়, ঠাকুরের নাম দেওয়া হয়। তো দ্যাট ইজ সামথিং, মানে আমরা বেসিক্যালি কি চেষ্টা করছি, এই ইষ্টভীতির মাধ্যমে ঠাকুর আমাদেরকে কিন্তু এত ডেপথে বলে যাননি। যদি আমরা আরো বিভিন্ন লিটারেচার, ঠাকুরের বিভিন্ন বাণীগুলিকে আমরা আরো সবিস্তারে পড়ি, সেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে এই অফারিংস কেন ঠাকুর এর উপরে জোর দিচ্ছেন, যে কেন ঠাকুর নিজের কাজে মানুষকে চেয়েছেন। তখন আমরা বুঝতে পারি যে মানুষ এই চারটে হ্যাপি হরমোন, শুধুই চারটে নয়, মানুষ হ্যাপি থাকতে ভুলে যায়, মানুষ সুখী থাকতে, সুখটা যেখানে খোঁজে সেটা হচ্ছে ওই ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, তাৎক্ষণিক সুখ নিবৃত্তির কৌশলগুলোতে মানুষ সচেষ্ট ভাবেই, সব শত প্রণোদিত ইচ্ছায় তারা এগিয়ে যায়, কিন্তু তারা জানে না কিসে লং টার্ম, মানে দীর্ঘমেয়াদী কাল ধরে সুখী থাকা যায়। দীর্ঘমেয়াদী কাল ধরে সুখী থাকতে গেলে জীবনে দরকার আদর্শের, জীবনে দরকার চেতনার, জীবনে দরকার নিষ্ঠার, জীবনে দরকার ভক্তির, জীবনে দরকার প্রেমের। আর এগুলো তখনই সম্ভব যদি আমরা একে অপরকে আত্মিকতার মধ্যে দিয়ে বুঝবার, জানবার, প্রত্যেকের তাদেরকে অনুভব করবার চেষ্টা করি। ভ্রাতৃত্ব বোধকে জাগিয়ে রেখে জীবনের প্রত্যেকটা কাজকেই আমরা তার কাজ হিসেবে, ইষ্টকর্ম হিসেবে মনে করি। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বলা। আর এটা ইষ্টভীতির একটা বিশেষ বৈজ্ঞানিক একটা চর্চার একটা সামান্যতম, অতীব সামান্যতম, হয়তো 1 কোটি ভাগের 1 ভাগ আপনাদের সামনে এই সামান্যতম সময় তুলে ধরবার চেষ্টা করলাম মাত্র। কিন্তু আমি আবারও বলে রাখি, ঠাকুর আমাদেরকে এই যে একে বলা হচ্ছে যে নিকুম্ভিলা যজ্ঞের থেকেও মহাযজ্ঞ হচ্ছে এই ইষ্টভৃতি মহাযজ্ঞ। এই ইষ্টভৃতি আমরা বহু ভাগ্যবান যে আমাদেরকে ঠাকুর দয়া করে এই ইষ্টভৃতি দিয়ে গেছেন, এবং এই ইষ্টভৃতির মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে, বর্ধনকে, চলনকে সুনিয়ন্ত্রিত করে আমাদের জীবনকে আনন্দমুখরিত করবার চেষ্টায় ব্রতী রয়েছি। আমি বোধহয় সময় অতিক্রান্ত করে ফেলছি কিনা আমার খেয়াল নেই। আমি
হয়তো বা অনেক কিছু কথাই বলে ফেললাম। আহ চেষ্টা করলাম আমার ঠাকুরকে বিজ্ঞান দ্বারা, যুক্তি দ্বারা, আমার আহ বোধের দ্বারা আমি যতটুকু বুঝবার, জানবার বা অনুভব করবার চেষ্টা করছি বর্তমান রিসার্চের মধ্যে দিয়ে। তো এখানে মানুষের এই পশ্চিমী জগতে এসে একটা জিনিস বুঝতে পারি, এখানে মানুষের সব থেকে বড় রোগ হচ্ছে নিঃসঙ্গতা, একাকিত্বতা আর ইষ্টবিহীনতা। আপনারা সঠিকভাবেই শুনছেন, আমি বলছি এখানকার মানুষের সব থেকে বড় কষ্টের কারণ হচ্ছে আদর্শবিহীনতা। তাদের জীবনে আদর্শ নেই, ইষ্ট নেই, তাদের জীবনে সুখ আছে, টাকা পয়সা আছে, সমৃদ্ধি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে। এখানকার কালচারটা, এখানকার সংস্কৃতি অন্যরকম। এখানে ঠাকুরকে মেলে ধরার প্রবণতাটাও, ঠাকুরকে চট করে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটিও এখানে অনেক কম। কিন্তু আমরা অতীব ভাগ্যবান যারা আমরা ভারতবর্ষে শ্রী শ্রী ঠাকুরের এই লীলাভূমিতে চট করে যাওয়ারও সুযোগ পাই, তাকে অনুভব করবার সুযোগ পাই, এবং দয়া করে আচার্যদেব দুবেলা আমাদেরকে প্রকৃত অর্থেই প্রতিনিয়ত, নিয়মিতভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছেন কিভাবে আমরা আরো থেকে আরো তরভাবে ইষ্ট প্রাণ হয়ে, ইষ্ট মুখরিত চেতনায় নিজেদের অস্থি বৃদ্ধিকে চিরজাগরুক করে রাখতে পারি, তাঁরই দেখানো পথকে অনুসরণ করে। আমার বলা কথাগুলির মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজ গুণে মাফ করবেন। আর আমি আমার প্রিয় পরমের শ্রীপাদপদ্মে এখানে উপস্থিত এবং তাদের পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকের সকলে মঙ্গল ও জীবন বৃদ্ধি কামনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম যে আমাদের এই অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করতে হলে তাকে ধরতে হবে, মনকে স্থির করার জন্য মন্ত্র নিতে হবে, সেই জন্য আদর্শের কাছে আমাদের যেতে হবে। আমাদের এই জটিল মনকে স্থির করার জন্য যজন যাদের নিষ্ঠুবিতে নিয়মিত করতে হবে, এবং তাৎক্ষণিক সুখকে নিজের জীবন বৃদ্ধির জন্য নাম ধ্যান করতে হবে, মস্তিষ্কে উজ্জীবিত করার জন্য নাম ধ্যান করতে হবে। এবং শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন ধারণের জন্য সুদৃঢ় কিছু নিয়ম দিয়েছেন, তার মাথায় রেখে এবং তার কাজে সবসময় নিযুক্ত রাখতে হবে। যদি তাকে এইভাবে তার কাজে নিযুক্ত থাকতে পারি, নিযুক্ত রাখতে পারি, তাহলে আমাদের জীবন চালনায় কোনো ভয় নেই। তিনি আমাদের পাশে থাকেন, হাত ধরেন। আগে তার কাজে আমাদের যুক্ত হতে হবে, আর কৃপা পেতে হলে তো করতেই হবে। আর ইষ্ট সেবাই হচ্ছে আমাদের ইষ্টভৃতি, অপ্রত্যাশিত নিবেদন, এই হচ্ছে ইষ্টভৃতি। নামধ্যান মানুষকে তীক্ষ্ণ করে এবং নামে মানুষ তীক্ষ্ণ হয় এবং ধ্যানে মানুষ স্থির ও গ্রহণক্ষম হয়। সুখী থাকবার জন্য আমাদের 4টি হরমোনের কথা শুনলাম, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাজ্যের জন্য আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আরো আশা থাকলো যে আপনাদের ওখানকার জীবনযাত্রা আর ওখানকার ঠাকুরের কিরকম করে কাজ করছেন একদিন নিশ্চয়ই আলোচনা করবেন। আর আপনাদের ওখানে গিয়ে অনুভূতির কথা, কি সমস্যার মধ্যে পড়েছেন বা কি সমস্যার সম্মুখীন হয়েছেন, এই আলোচনা একদিন শুনবো, এই আশায় থাকলাম। পরবর্তী রাঙারাজ্যের চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা।